দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজকে আমরা দীর্ঘমেয়াদী রোগ নিয়ে কথা বলতে চাই, বিশেষ করে যারা এমন রোগে ভুগছেন যেটি হয়তো পুরোপুরি নিরাময় করা সম্ভব নয়, কিন্তু যেটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আমরা জানি অনেকেই হতাশ হয়ে পড়েন, যারা ডায়াবেটিসে ভুগছেন, যারা উচ্চ রক্তচাপ, যারা হার্টের রোগ ভুগছেন, যারা কিডনি রোগে ভুগছেন। এই ধরনের রোগীরা হয়তো ভাবেন যে একটি হতাশায় ভুগতে থাকেন যে আমার এই রোগটি বোধহয় আর কখনো ঠিক হবে না, কিন্তু এটি নিয়ন্ত্রণের মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন এবং ৮-১০টা মানুষের মতোই স্বাভাবিক নিয়ন্ত্রিত জীবনযাপন করা সম্ভব, সেটি কিন্তু একেবারেই প্রমাণিত। এবং সেই দীর্ঘমেয়াদী রোগ থেকে কীভাবে ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়, সেই প্রসঙ্গে আজকে আমরা কথা বলতে চাই। এবং আমাদের সঙ্গে সেই আলোচনায় যুক্ত হচ্ছেন প্রফেসর ডাক্তার খান আবুল কালাম আজাদ, মেডিসিন বিশেষজ্ঞ, সাবেক অধ্যক্ষ ঢাকা মেডিকেল কলেজ এবং সাবেক সভাপতি বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন প্রফেসর এমেরিটাস ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মামুন মুস্তাফি, অবসরপ্রাপ্ত, সাবেক প্রধান মেডিসিন ও কিডনি রোগ বিভাগ, গণস্বাস্থ্য কেন্দ্র, পরিচালক ও সিনিয়র কিডনি রোগ বিশেষজ্ঞ, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল। আপনাকে স্বাগত। ধন্যবাদ অমিত এবং সকল দর্শকদেরকে। আমরা দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি রোগে এবং অন্যান্য দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন, তাদের সাময়িক সমস্যার বা সমসাময়িক সমস্যার জন্য আমাদের সঙ্গে ফোনে যুক্ত হতে পারেন। আমাদের স্ক্রলে দেখানো যে নম্বরটি রয়েছে তার সাথে যুক্ত হলে আপনার প্রশ্নের জবাব দেওয়ার আমরা যথাযথ চেষ্টা করব। আমি প্রথমেই প্রফেসর ডাক্তার খান আবুল কালাম আজাদ আপনার কাছে আসি। আমি জানি মেডিসিন হচ্ছে সব কিছুরই একটি প্ল্যাটফর্ম, যেখান থেকে সব কিছুকেই নিয়ন্ত্রণ করা সম্ভব। তো কিডনি রোগী হওয়ার আগে যেসব কারণে আসলে দীর্ঘমেয়াদী রোগের কারণে কিডনি রোগে মানুষ আক্রান্ত হয়, সেই কারণগুলো আপনার কাছে একটু শুনতে চাই। ধন্যবাদ। আমি বলতে চাই যে মানুষ দিন দিন যত সময় যাচ্ছে, মানুষের আপনার জীবনযাত্রা, বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, আবহাওয়ার বৈচিত্র্য, খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং মানুষের যে মনস্তত্ত্বগত বিষয় ইত্যাদি মিলিয়ে আমাদের রোগের প্যাটার্নটাও চেঞ্জ হয়ে গেছে। এবং দীর্ঘমেয়াদী রোগের দেখেন আগে একসময় আমাদের এই অঞ্চলে খুব তৃতীয় বিশ্ব বলতে যে অঞ্চলগুলো বোঝায়, সেখানে আপনার এই সমস্ত রোগগুলো নিয়ে খুব চিন্তার ব্যাপার ছিল না। এবং তখন আমাদের বিভিন্ন ইনফেকশনের সাথে ফাইট করতে হতো। তারপরে আস্তে আস্তে আমরা দেখলাম যে না, হাই ব্লাড প্রেশার আমাদের পপুলেশনের জন্য একটা প্রবলেম, উচ্চ রক্তচাপ। তারপরে দেখলাম আস্তে আস্তে ডায়াবেটিস কীভাবে তার নখদন্ত আমাদের মধ্যে থাবার মতো করে বিস্তার করলো। তারপরে আপনার আস্তে আস্তে দেখা গেল যে সব জায়গায় ইনফেকশন এখনও হয়, কিডনি অঞ্চলেও ইনফেকশন হয়। তো কিডনির আবার কিছু কিছু আলাদা তফাৎ রয়েছে, যেটা আপনার বিভিন্ন কারণে ওখানে পাথর হয়। এবং তারপরে বড় হলে, আমাদের বয়স বেশি হলে আপনার প্রস্টেট গ্ল্যান্ড হয় ইত্যাদি, এরকম কমন। তো যেমন ধরেন আপনার একসময় কিডনি রোগের জন্য আমাদের একটা রোগ ছিল স্ক্যাবিস। স্ক্যাবিস কিন্তু এখনও হয়, এবং স্ক্যাবিস চর্মরোগ, খুব চুলকায়, আঙুলের এই ফাঁকে ফাঁকে হয়। এই স্ক্যাবিস থেকে একটা রোগ হতো যেটা আমরা অ্যাকিউট নেফ্রাইটিক সিনড্রোম বা গ্লোমারোনেফ্রাইটিস, অর্থাৎ কিডনির যে ফাংশনাল যে কাজগুলো করে সেই নেফ্রনের মধ্যে এক ধরনের ইনফ্ল্যামেশন হতো এবং গ্লোমারোনেফ্রাইটিস। এবং একসময় কিডনির বৈকল্যের একটা বড় কারণ ছিল গ্লোমারোনেফ্রাইটিস। কিন্তু দেখেন পরবর্তী পর্যায়ে ডায়াবেটিস যখন আপনার আসলো এবং মানুষের মধ্যে ডায়াবেটিসের সংখ্যা রোগীদের মধ্যে বেড়ে গেল, তখন এই গ্লোমারোনেফ্রাইটিস কিন্তু পিছিয়ে গেল। এখন কিন্তু ডায়াবেটিক কিডনি ডিজিজ 1 নম্বরে চলে এসছে। তারপরে হাই ব্লাড প্রেশার, গ্লোমারোনেফ্রাইটিস অনেক কম। এছাড়া এরপরে কিছু রোগ থাকে আপনার, আমরা বলি কানেকটিভ টিস্যু ডিজিজ, যেখানে ভাস্কুলাইটিস, এসএলই, এই জাতীয় রোগ থেকে কিডনির অসুখ হয়। প্রোস্টেট গ্ল্যান্ড থেকে হয়, কিডনির পাথর থেকে হয়। ইউরিক অ্যাসিড, যেখানে গাউট আমরা বলি গেটেবাদ, এবং সেখান থেকে আপনার এই কিডনির অসুখগুলো হয়। এর মধ্যে দেখেন যে নামগুলো আমি বললাম, যদি স্ক্যাবিস থেকে শুরু করেন, ব্লাড প্রেশার থেকে শুরু করেন, ডায়াবেটিস বলেন, প্রোস্টেট গ্ল্যান্ড, এবং আপনার যদি বলেন গাউট, এরা সবই কিন্তু আমাদের জীবনের একটা প্রাইমারি রোগ হিসাবে আসে, তারপরে গিয়ে কিডনিকে অ্যাফেক্ট করে। তো সেই জন্য আপনার আমাদের যে এই যে জীবনযাপনের যে পদ্ধতি, খাবারের থেকে তারপরে আপনার বিভিন্ন রকমের যে অবস্থার পরিবর্তন হয়, যেমন হাই ব্লাড প্রেশার যে কিছু কিছু অঞ্চলে বেশি হয়, জেনেটিক ব্যাপার থাকে, এর সাথে আপনি যদি লবণ খান এবং শরীরে কতগুলো রোগ থাকে তার থেকে ব্লাড প্রেশার হয়। এবং উচ্চ রক্তচাপ এবং কিডনি হচ্ছে শাঁখের করাতের মতো। উচ্চ রক্তচাপ যদি থাকে
আপনার কিডনির ওপরে চাপ পড়বে। আবার যদি আপনার আগে যদি উচ্চ রক্তচাপ নাও থেকে থাকে, যদি কিডনি অ্যাফেক্টেড হয়, কিডনির থেকে আপনার আবার উচ্চ উচ্চ রক্তচাপ রক্তচাপ তৈরি হবে। এরকমভাবে দেখবেন যে আপনার অনেকগুলো অবস্থায় আমাদের আগে তৈরি হয়, সেটা খাবারের থেকে হোক, এনভায়রনমেন্টের থেকে হোক, বিভিন্ন রকমের অসুখ থেকে হোক, সেখান থেকে কিডনির অসুখ হচ্ছে। অর্থাৎ আমরা যদি একজন মানুষকে কিডনির ব্যাপারে চিন্তা করতে যাই, তাহলে ওই প্রথমে কিন্তু ওই যে ভেতরের যে কারণগুলো থেকে কিডনির রোগগুলো হয়, সেগুলো আমাদের খুব ভালোভাবে খুঁটিয়ে দেখতে হয়, বুঝতে হবে। এবং সেই জন্যই দেখেন আপনার আমি একটা জিনিস এখানে বলি নাই, যেটা বলবো এখন, সেটা হলো যে আমাদের ওষুধের কারণে কিডনির যে ওপরে চাপ পড়ে, এইটা একটা কিন্তু বিরাট ব্যাপার। এবং আপনি দেখেন আমাদের দেশে কতগুলো কারণে এই ওষুধের কারণে কিডনির ওপরে যে চাপ পড়ে, অসুখ হয়, সেটা একটু বলা দরকার। কারণ হলো আমরা যে কোনো সময় যে কোনো ওষুধ আপনার ফার্মেসিতে গিয়ে কিনতে পারি, এবং সেগুলো কোনো কারণ ছাড়াই দীর্ঘদিন ধরে খাচ্ছি, অনিয়ন্ত্রিতভাবে খাচ্ছি, এবং এদের মধ্যে অনেকগুলোই আপনার কিডনির ওপরে চাপ তৈরি করে। এবং সেটা অনেক আমরা জানি, যেমন ব্যথার ওষুধ খেলে কিডনির ওপরে চাপ পড়ে, এটা অনেকেই জানেন হয়তো বা। কিন্তু যেমন ধরেন আপনার পিপিআই মানুষ খায়, প্রোটন পাম্প ইনহিবিটর, এই অমিপ্রাজল, ল্যামিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, এগুলো খেয়ে আপনার কিন্তু মানুষের কিডনির উপরেও চাপ পড়ছে। এটাও একটা বড় জায়গা আমাদের চিন্তা করার বিষয়। আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত আছেন, তার প্রস্তুতি নিয়ে আমি প্রফেসর ডক্টর মাহমুদ মোস্তফা আপনার কাছে আসব। দর্শক, আপনার পরিচয় এবং নাম জানিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম হচ্ছে মোহাম্মদ হাসান ইসলাম। জি, আমি বলতেছি জয়দেবাস থানা থেকে। জি, আপনার প্রস্তুতি সমস্যাটি বলুন। আমার সমস্যা হচ্ছে মূলত লিভারে। আচ্ছা। লিভারে আমি মনে করতেছি যে জন্ডিস নিয়ে আমি এই জন্ডিসের মেডিসিন নেই। মেডিসিন নেওয়ার পরে কিছুদিন ভালো, আমার সেই একই অবস্থা। কি জন্ডিস? দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছি, কিন্তু কোনো ফলাফল পাচ্ছি না। জন্ডিস আছে কিভাবে বুঝলেন? পরীক্ষা নিরীক্ষা করেছেন? ব্লাড টেস্ট করেছিলাম, জি, ওইখানে ধরা পড়ছিল জন্ডিস। আচ্ছা, কোনো হেপাটাইটিস ভাইরাস পরীক্ষা করেছেন? বা এরকম পরীক্ষা করছিলাম রংপুরে গিয়া, তখন ওখানে বলছিল যে ব্লাড সঞ্চালন কম। কি বলেছেন বুঝতে ব্লাড পারলাম। সঞ্চালন কম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার বয়সটি কত? আমার বয়স 22 বছর। জি জি জি। আচ্ছা স্যার, আমি আপনার কাছে আসি, যেহেতু লিভারের আরেকটি দীর্ঘমেয়াদী রোগের কথা উনি মনে করিয়ে দিয়েছেন আমাদের, যারা ক্রনিক লিভার ডিজিজে ভুগছেন বা লিভার সমস্যায় ভুগছেন, সেটি নিয়ে আমরা বলছি যে উনি ধারণা করছেন যে ওনার লিভারটি অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করছে না, মাঝে মাঝে জন্ডিস হচ্ছে, ওষুধ খাচ্ছেন আবার হচ্ছে। এই ধরনের সমস্যা যারা ভুগছেন তাদের জন্য আসলে কি করা প্রয়োজন রয়েছে? ধন্যবাদ। একটা কথা হচ্ছে যে আমি যে ওনার যেরকম জন্ডিসের কথা বলছেন, জন্ডিসকে যদি আমরা ডিফাইন করি, তাহলে রক্তে বিলিরুবিন বাড়তে হবে, এবং এটা একটা বায়োকেমিক্যাল ইভ্যালুয়েশন। আপনি ল্যাবরেটরিতে পরীক্ষা ছাড়া বলতে পারেন, তার ডক্টররা চোখের মধ্যে দেখেও, মুখের মধ্যে দেখেও জন্ডিস বের করেন। তো এরকম জন্ডিস কয়েকটা ব্যাপার থাকে। একটা হলো জন্মগত একটা জন্ডিসের গ্রুপ রয়েছে, সেটার মধ্যে আপনার একটা কনজেনিটাল হিমোলাইটিক জন্ডিস, একটা হলো নন হিমোলাইটিক জন্ডিস। তো জন্মগত যদি আপনার হিমোলাইটিক জন্ডিস হয়, যেমন হিমোগ্লোবিন ই ডিজিজ, থ্যালাসেমিয়া মাইনর বা থ্যালাসেমিয়া, হিমোগ্লোবিন ই থ্যালাসেমিয়া বাংলাদেশে বেশি, তাহলে এই গ্রুপের একটা পেশেন্টের জন্ডিসটা ওঠানামা করবে, এটা একটা গ্রুপ। আরেকটা ধরেন কনজেনিটাল নন হিমোলাইটিক, মানে রক্ত ভেঙে যাচ্ছে না, কিন্তু লিভার বিলিরুবিনটাকে ভালো মতো মেটাবোলাইজ করতে পারে না, এটাকে বলে কনজেনিটাল নন হিমোলাইটিক হাইপার বিলিরুবিনিমিয়া। এর মধ্যে গিলবার্ট সিনড্রোম বলে একটা রোগ রয়েছে, সেইটা আপনার এরকম জন্ডিস করতে পারে, উঠানামা করতে পারে। ধরেন বিলিরুবিন 1.3, 1.4, 2 এরকম হলো, আবার কমে যাচ্ছে, এটা গিলবার্টসের একটা টাইপ। আর যদি আপনি বলেন আর একটা দীর্ঘমেয়াদী হচ্ছে, তাহলে ক্রনিক লিভার ডিজিজ একটা ফ্যাক্টর, যে অল্প অল্প জন্ডিস থাকে কিন্তু লিভারের উপরে রোগ। আর যেগুলো অ্যাকিউট হেপাটাইটিস করে, যেটা আপনি ভাইরাস নিয়ে বললেন, সেটা কিন্তু অল্প মেয়াদে 3-4 সপ্তাহের মধ্যেই আস্তে আস্তে জন্ডিসটা বাড়বে, তারপরে কমে আসবে। আর একটা গ্রুপ রয়েছে যাদের আপনার ওই অবস্ট্রাকশনের জন্য হয়, যেমন একটা পিত্তনালীতে বাইল ডাক্ট, একটা ছোট্ট পাথর রয়েছে, সেখান থেকেও কিন্তু ইন্টারমিটেন্ট জন্ডিস হতে পারে। উনি বলেছেন রক্তের সমস্যা রয়েছে, তার মানে আপনি যে কথাটি বলেছেন যেটা কনজেনিটাল কারণে হতে পারে, যেটা শর্টের সম্ভাবনা বেশি, সেটা নিশ্চয়ই
তাহলে আসলে একটু প্রপার অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন আমি জানি না ডায়াগনোস কোথায় করছে, তো এটা উনি স্পেশালিস্টের কাছে গেলেই এটা সেটা যে কেউ এটা বের করে দিতে পারবে। জি, আমরা সেটা আসবো। যে আমি প্রফেসর এমেরিটাস ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মামুন মুস্তাফা আপনার কাছে আসি। আমরা আসলে কিডনির যে সমস্যা, কিডনির মানুষ কিন্তু এমনিতেই অন্যান্য রোগ নিয়ে এত ভাবে না, কিন্তু যখনই আসলে আপনারা বলে থাকেন যে আপনার কিডনিটি আক্রান্ত বা এফেক্টেড হচ্ছে, তারও কিন্তু মানুষ একটু ভীত সন্তুষ্ট হয়ে ওঠে এবং সবার আগে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে যে আমার কিডনিটা কি ঠিক হয়ে যাবে কিনা। আসলে কিডনির কোন কোন ধরনের ক্রনিক বা দীর্ঘমেয়াদী সমস্যা আপনারা পেয়ে থাকেন এবং আসলে কি কারণ তো কিছু স্যার বলেছেন, এছাড়াও আর কিছু কারণ আপনি যদি যুক্ত করতে চান? না, প্রফেসর আবুল কালাম আজাদ অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। কিডনি রোগ তো অবভিয়াসলি আমরা জানি যে দুই রকম হতে পারে, হঠাৎ করে হতে পারে, দীর্ঘস্থায়ী হতে পারে। দীর্ঘস্থায়ী হতে পারে আজকালকার সময়ে ডায়াবেটিস, প্রেশার, কিছু অবস্ট্রাকশনের জন্য হয় যেমন প্রোস্টেট এবং পাথর, আর হতে পারে যেভাবে ড্রাগসের জন্য জন্মগতভাবে কিছু সমস্যা আছে, বিশেষ করে সিস্ট রিলেটেড কিছু প্রবলেম আছে। তো এগুলো আসলে কিডনি রোগীর যখন একবার কিডনির সমস্যা হয় তখন আসলে আমাদের যতগুলো নেফ্রন মানে কিডনির ভিতরে যে ছাঁকুনি থাকে, আমাদের শরীরে প্রায় 20 লাখ ছাঁকুনি থাকে। সত্যি অর্থে 20 লাখ ছাঁকুনি সবসময় কাজ করে না। সাধারণত অর্ধেক ছাঁকুনি কাজ করলেই আমাদের যে বর্জ্য পদার্থ তৈরি হয় এগুলো শরীর থেকে বের হয়ে যায়। 20 লাখের অর্ধেক ছাঁকুনি যখন নষ্ট বা দুর্বল হয়ে যায় তখন আর এই আমাদের বর্জ্য এই বাকি ছাঁকুনি দিয়ে বের হতে পারে না, তখনই ক্রিয়েটিনিনটা বাড়া শুরু করে। তো যখন এই ধরেন একটা কাজ 20 জন লোকে করতো, সেটা 10 জন লোকে সামহাও করতে পারবে, কিন্তু যদি 20 জন থেকে 10 জন চলে আসে, 10 জন যদি রেগুলার কাজ করে তাহলে প্রতিদিন একটা লোক আস্তে আস্তে সেক হয়ে যাবে, তখন প্রতিদিন কিছু ছাঁকুনি আস্তে আস্তে নষ্ট থাকবে। তো এই জন্য ক্রিয়েটিনিন আস্তে আস্তে বাড়তে থাকবে। সুতরাং কিডনির রোগ যখন দীর্ঘস্থায়ী রোগ একবার শুরু হয় তখন এটাকে আর ফিরে নেওয়া যায় না। তখন আমরা বলি যে হয় পেশেন্টের কিডনিটাকে ভালো রাখার জন্য আপনার যেটা করা দরকার সেটা আপনি এইখানে যদি থামাতে পারি আমরা সমস্যাটা, তাহলে খুবই ভালো। আর না থামাতে পারলে অন্তত দ্রুত যেন খারাপ না হয়। সে দ্রুত খারাপ রাখার জন্য আমি যে সবাই পেশেন্টদেরকে বলি সেটা হলো যে শত্রুটা আপনার কিডনির ক্ষতি করছে, যেমন 1 নম্বর শত্রু ডায়াবেটিস, সুগার, 2 নম্বর শত্রু হলো আপনার ব্লাড প্রেশার। এই 2 শত্রুকে যদি আপনি ঠান্ডা রাখতে পারেন, যদি আপনি কাহিল করতে পারেন, তাহলে আপনার কিডনি ভালো থাকবে। সুতরাং আপনার সুগারকে খাওয়ার আগে হোক পরে হোক এটা 10-এর নিচে রাখতে হবে। ব্লাড সুগার যদি আপনি 10-এর নিচে রাখেন তাহলে আপনার কিডনি শান্তিতে থাকবে। আর যদি ব্লাড প্রেশার উপরের প্রেশারটা যদি 110 থেকে 130-এর মধ্যে রাখতে পারেন তাহলে আপনার কিডনি, হার্ট, ব্রেন শান্তিতে থাকবে। তাহলে আপনি 2 শত্রুকে ঠান্ডা করেন তাহলে আপনার কিডনি ঠান্ডা থাকবে। থার্ড হলো যেটা হলো খাবার। অনেক খাবারই আছে যেগুলো আমরা কিডনির জন্য ভালো না, সেগুলো আমরা পেশেন্টদেরকে বলে দেই যে আপনি এই খাবারগুলো খাবেন, আর যে খাবারগুলো খেলে কিডনি সুস্থ থাকবে সেগুলো খাবেন। কিন্তু 4 নম্বর একটা ব্যাপার আছে, সেটা হলে একটা কিডনি পেশেন্টের যখন উনি কিডনির সমস্যা শুরু হয় তারপরে নতুন কোনো যদি ইনসাল্ট আসে কিডনির উপরে, ধরেন একটা পেশেন্টের সিকেডি বা ক্রনিক কিডনি আছে, তার ডেঙ্গু হলো বা তার ডায়রিয়া হলো, তবে ইভেন ইনফ্লুয়েঞ্জা হলো, যে কোনো নতুন রোগ যদি আসে সেটা যদি একটুখানি বেশি হয়ে যায় তাহলে শরীরে তখন কিডনিকে অ্যাফেক্ট করবে। তো এই 4টা পিলার যদি পেশেন্ট ম্যানেজ করতে পারে, তার ব্লাড প্রেশার, সুগার, ডায়েট এবং নতুন ইনসাল্ট যদি সে ঠেকাতে পারে বা হলেও যেন তাড়াতাড়ি চিকিৎসা করতে পারে, তাহলেই সে কিডনি কেন ইনফ্যাক্ট সমস্ত জিনিসগুলো ঠিক থাকবে। সো প্রবলেম হয়ে গেলে তো হয়ে গেছে, কিছু করার নেই, দেন এখনও কিন্তু রাস্তা আটকানোর ব্যবস্থা আছে। না হলে অন্তত দ্রুত যাদের কিডনির সাথে যেটা 2 বছরে খারাপ হবে সেটাকে আমরা 20 বছরে চেষ্টা করবো। এটা হলো আসলে মূল আসলে জায়গাটি। আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত আছে, আমরা দর্শককে যুক্ত করে নিই। দর্শক, আপনার নাম এবং পরিচয় জানিয়ে প্রশ্নটি করুন। আমি চিত্তরঞ্জন বিশ্বাস। জি। আমার বয়স 70। বলুন। জি। আমি যদি ওই স্যার মেডিসিনের ওই জন্য আমি আমার সদমরাগের বিষয়টা বলছি। আচ্ছা, বলুন। আমার কিছুদিন আগে পাবনা শহরে আমি আমার ব্লাড টেস্ট করিয়েছিলাম, তো সেখানে আমার এই যে সেরাম ILE এটা 160.26 ছিল আর কি। বুঝতে পেরেছি। উনি বলেছিলেন যে আপনার রক্তে আপনার অ্যালার্জি ব্যাপার আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। এটি নিয়ে তার জন্য উনি কিছু ওষুধ দিয়েছিলেন আর কি।
আচ্ছা, আমি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আমরা সরাসরি আমি স্যারের কাছে চলে যাচ্ছি। প্রশ্নটা একটা খান আবুল কালাম, উনি আমরা আইজিই বা ইমিউনোগ্লোবিন ই যেটা করি, এটা প্যারামিটার দেখে অনেকেই তাদের অ্যালার্জির যে সিভিয়ারিটি অনেকে নির্ধারণ করে থাকেন। ওনার যেটি রয়েছে 161-এর মতো বলেছেন যে আসলে অ্যালার্জিতে বিভিন্ন চর্মরোগে ভুগছেন, কি করা যেতে পারে দীর্ঘদিন ভুগছেন? আইজিইটা হচ্ছে আমাদের যে বেসিক ইমিউনোগ্লোবুলিন যেগুলো তৈরি হয় তার মধ্যে একটা প্রধান আইজিই। তো নর্মালি এটা 100-র নিচে থাকে, এবং যাদের এরকম অ্যালার্জি হয় তখন আইজিই যাদের বেশি প্রমিনেন্ট হয়ে যায়, মানে ভেতরে আপনার সেই কাজগুলো করে, যেমন মনে করেন একটা স্কিন অ্যালার্জি হতে পারে, আর্টিকেরিয়া হতে পারে, আবার যদি শ্বাসনালীতে অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে বা ব্রঙ্কেল অ্যাজমা। তো যেটা হয় আইজিইগুলো আপনার ওই অ্যান্টিবডির মতো, ওই অ্যান্টিবডি ওগুলো গিয়ে বিভিন্ন সেলে, বিশেষ করে মাস্ট সেলের মধ্যে যখন বসে যায় তখন ওই মেমব্রেইন থেকেও আবার ভেতর থেকে কতগুলো ডিগ্রানুলেশন হয়ে বিভিন্ন রাসায়নিক দ্রব্য তৈরি হয়, এবং এটা নর্মাল হেলদি লোকেরও বের হতে পারে, তাদের হয়তো কোনো প্রবলেম করলো না, আইজিই থাকলো, হয়তো কখনো কখনো কদাচিৎ তাদেরকে করলো। কিন্তু অনেক অ্যাজমা রোগীদের যাদের আপনার এই অ্যালার্জিক অ্যাজমা থাকে তাদের আপনার এই আইজিই গিয়ে আপনার তাদের ওই অ্যান্টিবডি মেডিয়েটেড যে মাসেল থেকে যে রাসায়নিক দ্রব্য ক্ষতিকারক যেগুলো ফুসফুসের শ্বাসনালীকে কনস্ট্রিক্ট করছে, আটকে দিচ্ছে, ন্যারো করে দিচ্ছে, সেই জায়গায় হয়। এখন ওনারটা খুব কম, এবং ওনার শুধুমাত্র স্কিনেই প্রবলেম, যেহেতু স্কিনের ডাক্তার একবার বললেন যে স্কিনেও অ্যালার্জি থাকে, ওনাকে এটাও খেয়াল রাখতে হবে যে ওনার অ্যালার্জিক রাইনাইটিস বা অ্যাজমা সেগুলো হয় কিনা, কারণ ওই স্কিনে এক্সেমাতেও এটা বাড়তে পারে, এবং এক্সেমা যাদের থাকে তাদের আপনার ওই যে অ্যালার্জিক রাইনাইটিস এবং ব্রঙ্কেল অ্যাজমা এটা হওয়ার চান্স খুব বেশি থাকে। অর্থাৎ এরা এক একজন একটার সাথে ইন্টার রিলেটেড। তো এটা যখন হয় তখন ওই আইজিই-কে আপনি কমাতে পারবেন না, কিন্তু যে কারণে ওই সমস্ত রিঅ্যাকশনগুলো হয় তাদেরকে আপনি কমিয়ে দিতে পারবেন, অথবা কিছু ওই রোগগুলোকে চিকিৎসা বের করে চিকিৎসা মেডিকেশনের কথা বলেছেন যে যেগুলো হয়তো আমরা সেটা বের করতে হবে, যে ওনার কতটুকুন জায়গায় এফেক্টেড রয়েছে সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করে সেগুলোর পারফেক্ট চিকিৎসা দিতে হবে। একেবারে। আমরা প্রফেসর ডক্টর মামুনুল মুস্তফা আপনার কাছে যদি একটু জানতে চাই যে আপনি খুব সুন্দর করে কিছু আশার কথাও শুনিয়েছেন যে কিডনি যদি কারো এফেক্টেড হয়েও থাকে এটিকে দীর্ঘদিন হল্ট করার যে পদ্ধতিটি সেটি শত্রুকে মোকাবেলা করার কথা বলেছেন, কিন্তু এটি করতে যেয়ে অনেকের দেখা যাচ্ছে যে খুব নাবিশ্বাস উঠে যায় যে এই যে খাবারের কন্ট্রোল কথা বলেছেন, শুধু যদি খাবারটির কথাই চিন্তা করি আমরা, ডায়েট সাধারণত কি ধরনের একটা ডায়েট প্ল্যান আপনারা রিকমেন্ড করে থাকেন একজন কিডনি, বিশেষ করে পানি খাওয়ার ক্ষেত্রে এটি রেস্ট্রিকশন অনেক সময় দিয়ে থাকেন আপনারা, যে অনেকেই মনে করেন যে আমার জীবনটাই শেষ হয়ে গেল, আমি ইচ্ছে মতো খেতে পারছি না, পানি খেতে পারছি না, যেটি জীবন রক্ষা করে। সংক্ষেপে এটা আসলে ডায়েট নিয়ে একটা বড় সড়ো আলোচনা হওয়া উচিত, আমি একটু সময় নিচ্ছি। আমাদের খাবারের মধ্যে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস হলো পানি, প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট। এর মধ্যে আরও কতগুলো ইম্পর্টেন্ট জিনিস হলো যে আমাদের পটাশিয়াম, ফসফেট, ইউরিক অ্যাসিড, সোডিয়াম। পানি আসলে সুস্থ একজন মানুষের জন্য সারাদিনে যদি 500 ml পেশাব করে তাহলে যথেষ্ট। আপনি আমি সবার জন্যই কিন্তু 1.5 লিটার পানি যথেষ্ট, কিন্তু আপনি যখন আপনার পেশেন্টকে বলবেন যে আপনি 1.5 লিটার পানি খাবেন, ওনার কাছে মনে হচ্ছে এটা খুবই কম। কারণ আমাদের সমাজে একটা ধারণা প্রচলিত আছে বেশি পানি খাওয়া, সকালবেলা ঘুম থেকে উঠে 2 গ্লাস পানি না খেলে শরীর পরিষ্কার হয় না। তো আসলে আমাদের সমাজে মানুষ অত্যন্ত বেশি পানি পান করে, এবং বেশি পানি করার অর্থ কি আমাদের কিডনি পানিটাকে বের করতে হবে, তো কিডনির বেশি কাজ করতে হচ্ছে। আসলে বেশি কাজ করতে করতে একটা সিক কিডনি আরও টায়ার্ড হয়ে যাবে। সেজন্য পানি কম দিলে কিডনি একটু রেস্টে থাকবে, কিডনি একটু আরামে থাকবে, কাজ কম করতে হবে, সেজন্য পানি কম খেতে হবে। তো এটা সাধারণত নর্মাল আবহাওয়াতে 1.5 লিটার যথেষ্ট। তবে হ্যাঁ, যদি খুব বেশি গরম আবহাওয়া হয় তাহলে 1.5 থেকে 2 লিটার। বাট 2 লিটার ক্রস করা একটা কিডনি রোগের জন্য অস্বাভাবিক। শুধু 2-1টা রোগ ছাড়া, যদি তার পাথর থাকে বা সিস্টের প্রবলেম থাকে তখন আমরা বলি যে আপনি লিবারেল পানি খাবেন, সেটা আপনার জন্য ভালো। বাট এই 2টা কন্ডিশন ছাড়া, প্লাস যদি তার নর্মাল কিডনিতে ইনফেকশন যদি না হয়, এই ইনফেকশন, পাথর এবং সিস্ট, এটা ছাড়া পানি যে কোনো মানুষের জন্য 1.5 লিটারের কাছাকাছি হওয়া উচিত। পানির কথা গেল, এই পানির মধ্যে কিন্তু আপনি চা, দুধ, ফলের রস সব কিন্তু ইনক্লুডেড। কারণ আপনি আমি যে নর্মাল খাবার খাচ্ছি, ভাত, রুটি, সবজি, এখানেও 1 লিটার পানি আসতেছে। তো সুতরাং 1.5 লিটারের কাছাকাছি। এরপরে প্রোটিনের কথা যদি আমি বলি, প্রোটিন হলো আমরা যে ক্রিয়েটিনটা বাড়ে কিডনি রোগীদের, এই ক্রিয়েটিনটা সরাসরি প্রোটিন থেকে আসে, অনেক ব্যাখ্যা আছে। তো
তো যত বেশি আমি প্রোটিন খাবো তত বেশি ক্রিয়েটিন তৈরি হবে, কিডনি এত ক্রিয়েটিন বের করতে পারবে না, সুতরাং ক্রিয়েটিন বেড়ে যাবে। সুতরাং প্রোটিনটা কম খেতে হবে। এই কমটা কতটুক? সে আপনার লোকের যদি যতটুকু ওজন হবে প্রতি কেজির জন্য সে 0.8 গ্রাম খাবে। আচ্ছা, তাহলে যদি তার 50 কেজি ওজন হয় তাহলে সে 40 গ্রাম খাবে। কিন্তু এখানে একটা মজার জিনিস আছে, 40 গ্রাম কতটুক? আপনি কাউকে বলেন 40 গ্রাম প্রোটিন, সে তো আকাশ থেকে পারবে 40 গ্রাম কীভাবে মেপে মেপে খাবো প্রত্যেক বেলায়। আসলে একটা সোজা হিসাব হলো একটা ডিমে কতটুক প্রোটিন থাকে আমরা অনেকেই জানি না। আসলেই একটা ডিমে, নর্মাল একটা মুরগির ডিম, যেটা যে ব্রয়লার মুরগির ডিমের দাম, একটা মুরগিতে থাকে মাত্র 6 গ্রাম প্রোটিন। জি, তো তাহলে 40 গ্রাম যদি প্রোটিন বলি তাহলে কয়টা ডিম খেতে পারে? মিনিমাম 6টা ডিম খেতে পারে। তাহলে 6টা ডিম খেতে পারবে যে কোনো একটা মানুষ প্রতিদিন। এখন 6টা ডিম হতে খেতে মানুষ আকাশ থেকে পারবে। তাহলে আপনারা ওইটাকে ভাগ করে দেই যে প্রতিবেলায় আপনি দুইটা করে ডিমের পরিমাণ প্রোটিন খাবেন। সে ডিমের পরিমাণ মাছ নেন, ডিমের পরিমাণ মুরগি নেন, অথবা ডিম খান। তাহলে 6 পিস মাছ খেতে পারে, 6 পিস মুরগি খেতে পারে, 6টা ডিম খেতে পারে, বা বিভিন্ন কম্বিনেশনে খেতে পারে। এখানে বড় একটা সমস্যা ডাল নিয়ে। হ্যাঁ, খুব ডালে ভাতে বাঙালি প্রত্যেক পেশেন্ট এসে বললাম ডাল খেতে পারবো কিনা, কারণ ডালে প্রোটিন থাকে, ডালে ফসফেট থাকে। একটা ইম্পর্টেন্ট মেসেজ, আমরা গত কয়েক বছর ধরে আমি ডায়েটের উপর কাজ করছি, দেখা গেল যে আমাদের ডালে যে ফসফেটটা থাকে এই ফসফেটটা সরাসরি ফসফেট ফর্মে থাকে না, এটা থাকে ফাইটেড ফর্মে। এই ফাইটেড অ্যাবজর্ব করার মতো কোনো এনজাইম আমাদের শরীরে নাই। তাহলে দেখেন আমি যদি ডাল খাইও, এটা কিন্তু আমি কিন্তু ওই ফসফেটে, ডালের ফসফেট কিন্তু আমার কোনো ক্রমে অ্যাবজর্ব হচ্ছে না। তাহলে আমরা যে এতদিন কিডনি রোগীকে ডাল খেতে নিষেধ করে আসছি, টোটালি একটা ভুল কাজ করে আসছি। ডাল খাওয়া যাবে, ডাল খাওয়া যাবে। তাহলে কতটুকু ডাল খাওয়া যাবে? আপনি শুনে অবাক হবেন যে 100 গ্রাম ডালে থাকে 9 গ্রাম প্রোটিন থাকে। 100 গ্রাম কতটুক? 100 গ্রাম হলো 4 চামচের 8 চামচ। তার মানে 1 চামচে প্রায় 1 গ্রাম প্রোটিন থাকে। আমরা কি 2 চামচ প্রোটিন ডাল খাই না? তাহলে যদি ডাল থেকে কতটুকু প্রোটিন, 2 কি 3 গ্রাম আসতেছে, তাহলে খুব নেগলিজিবল একটা প্রোটিন আসছে ডাল থেকে। এই যে ডাল অ্যাভয়েড করার আসলে কোনো যুক্তিই নাই, একেবারেই যুক্তি নাই। সেটি আমরা আসলে খুব দারুণ কিছু তথ্য আপনার কাছে পেলাম। বিশেষ করে তারা খুশি হবে কিডনি রোগীরা যারা আছেন, যারা এতদিন আরো ডায়েট সম্বন্ধে অনেক কথা আছে, আপনার সময় নাই, আমরা আসবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, আমরা আজকে কথা বলছিলাম দীর্ঘমেয়াদী রোগ নিয়ন্ত্রণের উপায় নিয়ে। আমাদের সঙ্গে একজন মেডিসিন এবং একজন কিডনি বিশেষজ্ঞ রয়েছেন, সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ডাক্তার অমিতা হাসান। আজকে কথা বলছিলাম দীর্ঘমেয়াদী রোগ নিয়ন্ত্রণে রাখার উপায় নিয়ে, বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দীর্ঘমেয়াদী কিডনি রোগ এবং লিভারের সমস্যা নিয়ে। এগুলো আসলে মূলত আলোচনায় উঠে এসেছে। আমি প্রফেসর ডাক্তার খান আবুল কালাম আজাদ আপনার কাছে একটু আসি। সবচেয়ে যেটা কমন, মানে যেটির কারণে আসলে এত কিছুর সৃষ্টি মানে বলা যায় আর কি পেছনে, সেটা হচ্ছে ডায়াবেটিসের কথা নিয়ে একটু কথা বলতে চাই। ডায়াবেটিস রোগ নিয়ে বিশেষ করে খুব আপনারা যারা চেম্বারে প্র্যাকটিস করছেন অথবা হসপিটালে কাজ করছেন, কি কি ধরনের বড় চ্যালেঞ্জগুলো সবচেয়ে ফেস করে থাকেন তাদের এই রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে? ভেরি গুড। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে যখন একটা কাউকে ডায়াবেটিস, এখনও আমরা আমাদের যে দৈনন্দিন যে রোগী দেখছি এবং তাদের অনেকেরই ফর দ্য ফার্স্ট টাইম তারা আসে, তার বয়স 55, 60, 65, উনি জানেন না ওনার ডায়াবেটিস রয়েছে। আমরা কিন্তু তখন তার কিন্তু ওই রকমভাবে সিমটম নাই, আমি পরীক্ষা করে ডায়াবেটিস ধরা পড়ছে। এবং তাদের ডায়াবেটিস তো বিভিন্ন রকম। তো রোগী বলে যে আমার তো ওই রকম পানি খাওয়ার ইচ্ছা নাই, আমার তো প্রস্রাব অত বেশি হয় না, আপনি আমার ডায়াবেটিস কেন বললেন? ওই যে ক্লাসিক্যাল যে সিমটম ছিল এক সময় ডায়াবেটিস, যে আমি বেশি পানি খাবো, বেশি খাবার খাবো, বেশি পেশাব তৈরি হবে, তো সেটার বাইরেও অনেক রকম ম্যানিফেস্টেশন রয়েছে যেগুলো দিয়ে ডায়াবেটিস আমরা নির্ণয় করি। তাহলে সেইটা এক নম্বর, যে আপনি কখন ডায়াবেটিস চিন্তা করবেন। আমি বলি যে কোনো মানুষকে যদি আপনি ল্যাবরেটরি ইভ্যালুয়েশনে যান, তাহলে একটি পরীক্ষা করলে সিবিসি করবেন, 2টা পরীক্ষা করলে সাথে ব্লাড সুগার করবেন, 3 নম্বরটা আপনি নির্ভর করবে যে আপনি কোন রোগীকে কি দেখছেন, কি করবেন। অর্থাৎ ব্লাড সুগার স্ক্রিনিং এখন আমাদের জন্য খুব ভাইটাল এবং এসেনশিয়াল, এটা আমি মনে করি। তাহলে এটা একটা, যেমন একজন রোগীর মাথা ঘোরায়, এই যে ভার্টাইগো, এটা একটা কমন ম্যানিফেস্টেশন। কারো ইনফেকশন হয়ে ভালো হচ্ছে না, এটা একটা কমন।
আপনার কোনো রোগীর আমরা পেয়েছি যে যার চোখের সামনে মাঝে মাঝেই হঠাৎ করে আবসা হয়ে যায়, ব্লারিং হয়ে যায়। রাইট। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যখন ওই ব্লাড সুগার বেশি হয়ে যায় তখন আপনার রেটিনার সামনে সেই ব্লাড সুগার যখন যায় সে তখন দেখতে পায় না। তো এইটা একটা কিন্তু এই ভিজুয়াল ডিস্টারবেন্স এটা একটা খুব কমন। তাহলে আপনার একজন ডক্টরের খুব ওরিয়েন্টেড থাকতে হবে যে তার ব্লাড সুগারটা কখন পরীক্ষা করতে, নাম্বার 1। নাম্বার 2 চ্যালেঞ্জ হচ্ছে রোগীকে যে আমি ডিক্লেয়ার করলাম যে ডায়াবেটিস, তখন একটা বিরাট ব্যাপার। তখন আপনার একটা ফুল একটা তার অ্যাসেসমেন্ট করতে হয়, শরীরের কোথায় কী আছে, তার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত এটা অ্যাসেস করতে হয়। এবং সব জায়গাগুলো যে কোথাও কোন জায়গায় কীরকম, তার ডায়েট কনস্ট্রাক্ট করতে হয়, তার ব্লাড প্রেশার দেখতে হয়, তার আপনার ইউরিন কেমন প্রডিউস করছে, তার কিডনি কেমন আছে, তার হার্ট কেমন আছে, তার ব্রেইন ফাংশন কেমন, ইভেন তার দাঁত কেমন আছে। আপনি জানেন যে ডায়াবেটিক ফুড কেয়ার একটা বলে, এবং ডায়াবেটিক ফুড কেয়ার খুব ভেরি ইম্পর্ট্যান্ট এই জন্য যে আপনার ওখানে যে রক্তনালী রয়েছে সেটা অ্যাফেক্টেড হতে পারে, ওখানে যে নার্ভ রয়েছে সেটা অ্যাফেক্টেড হতে পারে, এবং এতে তার কিন্তু পেইন হতে পারে যদি ওই দুটো অ্যাফেক্ট করে। আমরা বলি ক্লডিকেশন পেইন, এটা নার্ভের পেইনও হয় আবার রক্তনালীর হয়। অর্থাৎ এই যে চ্যালেঞ্জগুলো একজন ডক্টরকে অ্যাসেস করাটা, একজন রোগীকে ডায়াবেটিস পেলেন আপনি চিকিৎসা করার আগে অ্যাসেস করবেন। 3 নম্বর, তার সাথে তাকে এই ইভ্যালুয়েশনটা জানিয়ে দেওয়া যে আমি আপনার এটা পেয়েছি, আমরা এই পরীক্ষা করেছি, আপনার জন্য কোন ওষুধটা সবচেয়ে প্রয়োজন। আমি কোনো রোগী দেখি যে তার শুরুতেই ব্লাড সুগার 33 র্যান্ডম ব্লাড সুগার, আবার কারো 11, 12, 13। তো আপনি কনফার্ম হলেন যে তার ডায়াবেটিস রয়েছে, তখন প্রথমে হলো তাকে বলতে হবে ডিসিপ্লিন, যে ভাই আপনার প্রধান চিকিৎসা হচ্ছে ডিসিপ্লিন। আপনি এতদিন জানতেন না আপনার ডায়াবেটিস, আপনি শুকুর আলহামদুলিল্লাহ যে আপনি এখন ডায়াবেটিস হওয়ার কারণে আপনি ডিসিপ্লিন হয়ে যাচ্ছেন। তারপর ডায়েটটা কনস্ট্রাক্ট করতে হবে, তারপর তার জন্য ওষুধ ঠিক করতে হবে। ওষুধ আপনি জানেন যে আমাদের 2 রকম রয়েছে, যে একটা মুখে খাওয়ার ওষুধ, একটা ইনসুলিন জাতীয়। এখন আধুনিক অনেক রকম ইনসুলিন চলে এসছে, কিছু খুবই দ্রুত কাজ করে, কিছু মাঝারি সময়ে কাজ করে, কিছু দীর্ঘমেয়াদী কাজ করে, যেগুলো একবার দিলেও হয়, কিছু 2বার 3বার দিতে হয়। তো সেইটা দিতে হয়। এই চ্যালেঞ্জের মধ্যে একটা হচ্ছে যখন আমি ডায়াবেটিস ওষুধ দিচ্ছি রোগীরা নিজেরা পরিবর্তন করে এবং খাবার ব্যাপারটা অনেক সময় মেনে চলে, এবং ডায়াবেটিস রোগীর যেহেতু মিষ্টি খাবার ব্যাপারে খুব আগ্রহী হয় এবং বলে যে আমার সারা জীবনে মিষ্টি খাওয়ার আগ্রহ ছিল না, কিন্তু যেদিন থেকে আপনারা ডায়াবেটিস বের করে দিয়েছেন সেই দিন থেকে আমি মিষ্টি খুব পছন্দ করি। এবং আরেকটা ব্যাপার আমি বলবো যে ইনসুলিনের ব্যাপারে মানুষের একটা ভ্রান্তি রয়েছে, কেউ হয়তো ব্যথা পান বা দিতে পারেন না, কেউ নাই বাসায়, ডোজটা ঠিক করে দেয়া বা ইনসুলিন প্রিজার্ভ করা, দ্যাট ইজ এ প্রবলেম। এবং সেই হিসাবে আমি বলি যে দেখেন আপনার এরকম সব ভালো আছে, আপনার শরীরের ওজনও কমে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, এবং আপনার জন্য ইনসুলিনটা অ্যাপ্রোপ্রিয়েট। কেন? কারণ আপনার প্যানক্রিয়াস থেকে যথেষ্ট পরিমাণ ইনসুলিন কমে গিয়েছে বলে ডায়াবেটিস হয়েছে। 70% আপনার যে সেলগুলো সেগুলো ডিস্ট্রয়েড বলে আপনার এখন আপনার যেটুকুন ইনসুলিন রয়েছে মুখে খাওয়ার যে ওষুধগুলো শুধুমাত্র মেটফর্মিন ছাড়া সবাই তো ওইটুকুন ইনসুলিনকে বের করে কাজ করে। তো আপনার ওইটুকুন ইনসুলিন থাকুক আপনার বিপদের জন্য, আমরা বাইরে থেকে ইনসুলিন দিয়ে আপনাকে এই ইনসুলিনটুকু বাঁচিয়ে রাখি, এটা একটা। এবং আপনার তারপরে আপনার যে ইনসুলিনটা যে আমরা রাখি ওটা যে টেম্পারেচার মেনটেন করতে হয়, কেউ হয়তো খুব ঠান্ডা মনে করে বরফের ঘরের মধ্যে ইনসুলিন রেখে দেয় আবার বাইরে রাখে। আমি বলি যদি ফ্রিজ নাও থাকে আপনি একটি কলসির মধ্যে অর্ধেক পানি রেখে তার মধ্যে ইনসুলিনের ওই ছোট্ট ভাইলটাকে ডুবিয়ে রাখবেন। রেফ্রিজারেটর না থাকলেও ওইটা রেফ্রিজারেটর যে 8 ডিগ্রি আমার তাপমাত্রা সেটা কাজ করবে ওই ঠান্ডা পানিতে, মানে কলসির মধ্যে। আর রেফ্রিজারেটর রাখলে আমি বলি যে আপনি ডিমের পাশে আপনি ইনসুলিনের ভাইল, একদম ঠিক কথা বলেছেন। এবং এটা নেয়া, এবং সে কিন্তু ইচ্ছে করলে প্রিক যে করবে এই প্রিক কিন্তু বিভিন্ন জায়গায় চেঞ্জ করে করবে, যাতে একই জায়গায় আপনার ইনসুলিনগুলো গিয়ে ওখানে ইনফেকশন না করে, ওখানকার আন্ডারলাইং ফ্যাট যাতে নষ্ট না হয়ে যায়, এটাও কতগুলো কারণ থাকে। আবার ইনসুলিন নেওয়ার পরে অনেকে দেখা যায় যে বলেন যে আমার তো হাইপো হয়ে যায়। তাই আমি বলি যে আপনি যে ব্লাড সুগার মাপলেন কত, বলে যে আমার মাপার পরে 6 ছিল 7 ছিল। আমি বলি 6 তো হাইপো নয়, তার কোনো রকমের একটু ভার্টাইগো বা অন্য কোনো কারণে মাথায় খারাপ লাগলে সে মনে করে যে হাইপো, এবং সে কতগুলো চিনি খেয়ে আবার বাড়িয়ে ফেলে। তাহলে এইটা আমাদের একটা চ্যালেঞ্জ। তো এই জন্য আমি মনে করি যে তার প্রথম ডায়াগনোসিসটা চ্যালেঞ্জ, তার একটা কমপ্লিট অ্যাসেসমেন্ট চ্যালেঞ্জ, তারপর 3 নম্বর অর্গান ইনভলভমেন্ট চ্যালেঞ্জ, তার ডিসিপ্লিনটা চ্যালেঞ্জ, তাকে কি খেতে দিব চ্যালেঞ্জ, এবং তার লাইফস্টাইলটা কেমন হবে চ্যালেঞ্জ, এবং ওষুধ কোনটা কিভাবে নেবে কখন মনিটর করবে। অনেকগুলো চ্যালেঞ্জের কথা বললেন এবং প্রতিনিয়ত আপনাদেরকে সেটা
ফেস করতে হচ্ছে বা মোকাবেলা করতে হচ্ছে। প্রফেসর ডক্টর মামুন, আমরা একটু আপনার কাছে আসি, বিশেষ করে যারা সিকিডি বা ক্রনিক কিডনি ডিজিজ রোগ হিসেবে যাদেরকে আপনারা ডায়াগনোসিস করেন, সেটা ডায়াবেটিসের কারণে হোক, উচ্চ রক্তচাপ বা অন্য যে কোনো কারণে, যে ওনাদের জন্য যে সতর্কমূলক যে বার্তাটি রয়েছে আপনাদের পক্ষ থেকে, বিশেষ করে খাবারের কথাটি তো বললেন, বিভিন্ন ওষুধের ক্ষেত্রে অনেকেই দেখছি যে আমাদের যেহেতু ফার্মেসি উন্মুক্ত, সবাই একটু ব্যথা হলো, ফার্মেসি ম্যান যে ওষুধটি দিয়েছেন চোখ বন্ধ করে সেটি খেয়ে ফেলছেন, সেটি কী ওষুধ দেখারও অনেক সময় প্রয়োজন মনে করেন না, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষেত্রে। ওষুধের একটি বিষয়, এবং 2 নম্বর হচ্ছে কতদিন পর তাদের আসলে কী ফলো আপ করা দরকার এবং কী ধরনের পরীক্ষা নিরীক্ষা করা দরকার, এই বিষয়টি যদি আমাদের একটু বলতেন। থ্যাংক ইউ ডক্টর অমিত। আসলে প্রফেসর আজাদ অত্যন্ত বিউটিফুলি বলেছেন যে কিভাবে তার চ্যালেঞ্জগুলো ফেস করতে হয়। আমি ওনার কথার সাথে জাস্ট একটা কথা অ্যাড করতে চাই যে ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্য যেভাবে উনি বলেছেন, কিছু ইনসুলিন আছেন, কিছু ট্যাবলেট আছেন। তো ট্যাবলেটের মধ্যে যখন কিডনি প্রবলেম হয় তখন কিছু ট্যাবলেট অ্যাভয়েড করতে হয় যেগুলো খুব দীর্ঘস্থায়ী কাজ করে। হ্যাঁ, যেমন আমরা মাজারে অ্যামারিল টাইপের যে ওষুধগুলো আছে এগুলো খেলে হাইপো হওয়ার চান্স বেশি থাকে, এগুলো একটু অ্যাভয়েড করতে হয়। আর ক্রিয়েটিন যদি বেশি বেড়ে যায়, ধরেন 2-এর উপরে বা 3-এর উপরে যায়, তখন ওই মেটফরমিন জাতীয় ওষুধটা খুব আসলে আমরা প্রেফার করি না, এটা একটু খেয়াল রাখতে হবে। ইদানিং মার্কেটে কিছু সুন্দর ডায়াবেটিস ড্রাগ আসছে, যেমন কিছু ইনসুলিন আসছে, ইনসুলিন ডেরিভেটিভ যেমন আসছে, যেমন যেগুলো ওজন কমাতে সাহায্য করে এবং ডায়াবেটিস কন্ট্রোল করতে। তো যে সমস্ত পেশেন্টের ওজন বেশি, হ্যাঁ, প্লাস ডায়াবেটিস আছে, যার কিডনি প্রবলেম আছে, হার্ট প্রবলেম, তাদেরকে এই ওষুধগুলো যেমন GLP-1 অ্যাগনিস্ট যেগুলো আছে বাজারে এখন, সেমাগ্লুটাইড বা টিরজেপেটাইড আছে, সেগুলো খুব ভালো কাজ করে। এটার সাথে সাথে যাদের ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিস আছে, কিডনি প্রবলেম আছে, হার্ট প্রবলেম আছে, এদেরকে যেগুলো AGL2 ইনহিবিটর যেগুলো আসছে মার্কেটে, এম্পাগ্লিপ্রোসিন, ডাপাগ্লিপ্রোসিন, এগুলো অলমোস্ট ম্যান্ডেটরি, দেওয়াটা না দেওয়াটা অন্যায় হয়ে গেছে এখন। এই কথাগুলো পেশেন্টদেরকে মোস্টলি জানে বা না জানলেও এগুলো আমরা আসলে এনশিওর করে দেই। এখানেও সেই একই কথা, আপনার যদি সুগার আমরা যদি কন্ট্রোল করতে না পারি, তাহলে আমি যে ওষুধ দিব সেই ওষুধ তো পেশাবের সাথে বের হয়ে যাবে। সুগারটা যদি কন্ট্রোল করি তাহলেই এই ওষুধগুলো আমরা যাই দেই সে পেশেন্টের কিডনিতে বা হার্টে কাজ করবে। সুতরাং ব্লাড সুগার 10-এর নিচে নিয়ে আসতে হবে যেভাবেই হোক। এখন কোনো সময় পেশেন্টে দেখা গেল সুগার খাওয়ার আগে 3 হয়ে গেল, উনি কী করে পরের ইনসুলিনটা কমায় দেয়। পরের ইনসুলিনটা কমাইলে কী হবে, পরের ইনসুলিনের জন্য যে সারাদিনের সুগার বেশি থাকবে, এই সকালবেলা 3 হয়েছে, রাতের ইনসুলিন বেশি হয়েছে, তাকে আমাকে কমাইতে হবে রাতের ইনসুলিনটা, কিন্তু আমরা সবসময় সকালে ইনসুলিনটা কমায় দেয়। তো সেজন্য যদি সুগার কমে যায় বা বেড়ে যায়, তাহলে ইনসুলিনটা অ্যাডজাস্ট করতে হবে তার আগের ডোজটা, যেটার জন্য কমছে বা যেটার জন্য বেশি হয়েছে। এই কথাটা আমাদের পেশেন্টরা 90% পেশেন্ট ভুল করে, যখনই কমে যায় পরের ডোজটা কমিয়ে দেয়। তো যখনই কমে যায় তখন আপনারা কি করবেন, আপনার সুগার খাবেন বা মিষ্টি জাতীয় কিছু খেয়ে সুগারটা নর্মাল করে পরের ডোজটা ঠিক টাইমলি যেটা আছে সেই ডোজটা নিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আমি ওষুধের কথা বলছিলাম যে অনেক সময় যে একটি কমন প্রচলিত যে কথাটি রয়েছে যে ব্যথার ওষুধ খেলে কিডনি নষ্ট হয়ে যাবে, এই ক্ষেত্রে আপনাদের আসলে ইন্ডিকেশনটি, মতামতটি কি? কিডনি যদি ভালো থাকে তাহলে তো ব্যথার ওষুধটা আমাদের দিতেই হবে, কারণ একটা লোক ব্যথায় কষ্ট পাবে আর আমি ব্যথার ওষুধ দিব না, তা তো হয় না। আমাকে তো আল্লাহ তাআলা ডাক্তার বানাইছে রোগীর কষ্ট লাঘব করার জন্য, অন্যতম আসলে সিম্পটম। খুব জুডিশিয়াল ইউজ করতে হবে, যে যাতে কম ইউজ করা হয়, প্রপারলি যেন ডোজটা যেন ঠিক থাকে, গ্যাপটা যেন ঠিক থাকে, এবং খুব টাইমলি যেন এক্সেস টাইম অতিরিক্ত যেন না খায়। আর যখন কিডনি প্রবলেম হয়ে যায় তখন আমাদের এই সমস্ত ড্রাগগুলো পুরোটাই অ্যাভয়েড করতে হবে। তখন আমরা প্যারাসিটামল, দেখা গেছে ইদানিং একটা আমরা কয়েকদিন আগে মানে জার্নাল আসছে যে 65 বছরের পরে কিন্তু প্যারাসিটামল নর্মাল কিডনির জন্য সেফ না অতটা। সুতরাং প্যারাসিটামল সেফ, নট দি সেফেস্ট। হ্যাঁ, সুতরাং প্যারাসিটামল দিলেও সেটা হিসাব করে দিতে হবে। আর একটা ওষুধ আছে যেটা ট্রামাডল আমরা দেই, কিংবা এই জাতীয় ওষুধগুলো দেই, সেগুলোতে হয় কি কিডনি সেফ থাকে, পেটে আলসার হয় না, বাট এটা অন্য সাইড এফেক্ট হয়, যেমন মাথা ঘোরায় পড়ে যায়, হ্যাঁ, তাই বমি আসে। তো সেজন্য ব্যথার ওষুধ যেটাই হোক, সেটা কিডনি ফ্রেন্ডলি হোক আর কিডনি হার্মফুল হোক, খুবই জুডিশিয়াসলি অ্যাজ লেস অ্যাজ পসিবল দিতে হবে। আর যদি তার জয়েন্ট পেন খুব প্রচণ্ডই হয়ে যায়, আপনি নর্মাল ব্যথার ওষুধ দিতে পারলেন না, ট্রামাডলও দিতে পারলেন না, তখন শর্ট কোর্স আমরা স্টেরয়েড দেই, সেটা খুব স্বল্প সময়ের জন্য। কারণ ডায়াবেটিস যদি আমি স্টেরয়েড অনেক দিয়ে ফেলি তাহলে আবার সুগার বেড়ে যাবে। সেজন্য এটা খুব পেশেন্টের ট্রানজিয়েন্ট অল্প কয়েকদিন রিলিফের জন্য স্টেরয়েডটা দিয়ে তাকে রিলিফ করে তখন বাকি ওষুধে যেতে হবে। দিয়ে থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর মামুন এবং স্যার প্রফেসর ডক্টর খান আবুল কালাম আজাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য এবং দীর্ঘমেয়াদী
দীর্ঘমেয়াদী রোগ নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনাকে এবং সবাইকে ধন্যবাদ। জি, ধন্যবাদ অমিত এবং ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের দুজন বিশেষজ্ঞের কাছ থেকে আমরা বিশেষ করে দীর্ঘমেয়াদী রোগে যারা ভুগছেন তাদের কিছু আমরা নিরাময় তো নয় বলবো যে নিয়ন্ত্রণের কিছু উপায় আমরা পেয়েছি এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আমাদের যিনি কিডনি স্পেশালিস্ট রয়েছেন যে খাবারের ব্যাপারে একটু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং আমাদের মেডিসিন বিশেষজ্ঞ রয়েছেন যে কিভাবে আসলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা যে জায়গাগুলোতে ভুল করি সে বিষয়গুলো নিয়ে কথা বলেছি। আশা করছি যে আমরা যদি যথাযথভাবে নিয়ম অনুসরণ করি, ডাক্তারের কথা মেনে চলি, তাহলে আমাদের দীর্ঘমেয়াদী রোগ নিয়ে আমরা একেবারেই স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।